বরাবরই একটা কথা বলি, চা দোকানে বৈশা বৈশা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখার সময় মেসির নিয়েও কিন্তু আমরা সমালোচনা করি, আরে কোন দিকে একটা শট মারলো, এটা তো ডাইনা মারার দরকার ছিল। অথবা ক্রিকেটারদেরকে নিয়ে আমরা হতাশ হই, মনে করি যে এই বলটা তো ছক্কা মারার বল, কারণ আমরা খেতে তারপর হচ্ছে স্কুলের মাঠে বাড়ি ডাঙিনায় ক্রিকেট ফুটবল খেলে যে জ্ঞান অর্জন করছে সেখান থেকে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে খেলাগুলা সেখানে হয়তো এটা সম্ভব, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারকে নিয়ে সমালোচনা করা খুবই সোজা, কিন্তু সরকারে বসায় দিলে ডক্টর ইউনূসের মতন একজন ব্যক্তিরেও রাতারাতি কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতির দিকে সামনে ওনার আসতেছে, এটা আজকে আমার কাছে মনে হয় কর্নেল ওলি বা সোশ্যাল মিডিয়াতে ওনারা নিয়ে যে অবস্থান, রাজনৈতিক দলগুলোর অবস্থান, সবাই কিন্তু একটা ভবিষ্যৎবাণী দিচ্ছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন সাধারণ মানুষের কথা আমরা খুব আমলে নেই না, কিন্তু আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি কর্নেল অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুব দল হিসাবে বড় না হলেও ব্যক্তি আইডেন্টিটি হিসাবে তিনি একটা আলাদা ক্যারেক্টার। তো তিনি আজকে বলছেন যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনার মতন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আবার পালানোর আগে ঠাপানোর চিন্তা করতেছেন ডক্টর ইউনূসকে। কি বলছে পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু আবার বৈশা আছে যে কখন সরকার থেকে পর্বে পুলিশ আর্মি সরে যাবে তখন ওনাকে বাটে ফালাবে, রাস্তাঘাটে অপমান করবে। আবার অপরদিকে আওয়ামী লীগ বৈশা আছে যে কখন ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরবে, ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের যত শাখা আছে সবগুলাতে ছাত্রলীগ যুবলীগের অফিস বানাবে। একটা অশনি সংকেত কিন্তু ডক্টর ইউনূসের জন্য আছে। এখন কেন তিনি এই বক্তব্য দিলেন? তিনি বলছেন ডক্টর ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে শেখ হাসিনার মতন, এটা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। কারণ কোন জিনিস তার নিয়ন্ত্রণে নাই। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নাই। ওই যে আমি বললাম না যে রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের চেয়ারটার মধ্যে বসার মধ্যে বা অন্যের সমালোচনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখন কেন তিনি বলছেন, তার বক্তব্য হচ্ছে যেখানে সেখানে খুন হচ্ছে, যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে, দাবি দাওয়া আদায় করছে, এটা মগের মূল্যকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামেও গোলমাল হচ্ছে, রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকালকে ডক্টর ইউনূসের একটা কথা শুনে আমারও হাসি পেয়েছে। শেখ হাসিনা যেমন বলতো 16 কোটি 18 কোটি বাঙালিকে তিনি খাওয়ান, ডক্টর ইউনূস একই কথা বললেন গতকালকে যে তিনি নাকি 17 কোটি বাঙালিকে খাওয়ান, সেখানে 13 লাখ রোহিঙ্গাকে তিনি আইনা এখানে আশ্রয় দেওয়া যাদেরকে হয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। ডক্টর ইউনূসকে নিয়ে তো ভাই আমরা যতদূর জানি তিনি ট্যাক্সই দেন না ঠিক মতো, এটা নিয়ে এনবিআর থেকে মামলা ছিল ওনার বিরুদ্ধে 666 কোটি টাকা, ক্ষমতায় বসে তিনি এটি আগে ছড়াই নিছেন। তো সেইখানে তিনি আসলে কাকে খাওয়ান এই কথাটা বুঝলাম না, এটা নিয়ে কিন্তু কালকে ট্রল হয়েছে। এখন কর্নেল অলি আহমেদ বলছেন যে যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল, এই ধরনের লোকের সঙ্গে তার খুব সখ্যতা কম। আর এখানে বিভিন্নভাবে তিনি বলছেন যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে অনেকগুলো ব্যাংক, অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে। কেউ কি চিন্তা করছে এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? বিশেষ করে ইসলাম ব্যাংকের মধ্যে জামাত যে অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেটা নিয়ে বলছেন। যেখানে সরকারি দায়িত্ব নতুন মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া, চাকরি দেওয়া, ওই জায়গায় বের করে দিচ্ছে। অর্থ মন্ত্রণালয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা হেসে খেলে বেড়াচ্ছেন, মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে এটা তিনি দেখেন না। উনি শুধু আন্তর্জাতিক করছেন, কিন্তু নিজের জাতির কি হচ্ছে এই খবর তার কাছে নাই। কথা কিন্তু সত্য। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার প্রায় 1 লাখের উপরে মানুষ কর্মসংস্থান হারাইছে দেওয়ার বদলি। শত শত কলকারখানা বন্ধ হয়েছে বিভিন্ন কারণে। এখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা, ভাই আওয়ামী লীগের যিনি এমপি তারে জেল দেন, তারে ফাঁসি দেন, তার যাবজ্জীবন দেন, কিন্তু তার প্রতিষ্ঠানগুলো যখন আপনি বন্ধ করে দিচ্ছেন, তো সেই প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত মানুষগুলো আছে এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা কি করেছেন? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। ইভেন এই যে যারা এই সরকার আমলে 1 লাখের উপর মানুষ চাকরি হারাইছে, আপনি বুঝতে পারেন এই মানুষগুলো কোন দিনের অপেক্ষায় আছে? খুব সিম্পল। জানি না ইউনূস স্যারের কপালে আসলে কি আছে। ভালো থাকুন।